KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের স্পেশাল সেগমেন্ট স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই কিন্তু আমরা দেখতে চলেছি ভারত ইংল্যান্ড, এই যে দুই টিম রয়েছে তারা কিন্তু এজবাস্টনে তারা দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে এবং ঠিক সেই ম্যাচের একেবারে সম্পূর্ণ হাল হকিকত নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই স্টেডিয়াম বুলেটিনে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। অবশ্যই স্টেডিয়াম বুলেটিনের শুরুতেই আমি যে বিষয়টা বললাম যে কাল থেকেই কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এজবাস্টনে এবং তার আগের যে ম্যাচে আমরা দেখেছি একেবারে হার হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের এবং তার ফলে যথেষ্টই হতাশ হয়েছিল কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আগামী দিনের থেকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেই অনুযায়ী কতটা আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটাররা, কি মনে হচ্ছে? দেখো, আত্মবিশ্বাসী তো হতেই হবে, কারণ এটা 5 ম্যাচের সিরিজ। গত ম্যাচ যদি তুমি যেটা বলছিলে, মানে দুটো ইনিংস মিলিয়ে 800-র উপরে রান করেছিল ইন্ডিয়ান টিম, তারপরেও হারতে হয়েছে। সেক্ষেত্রে হতাশাটা খুব স্বাভাবিক। তবে হতাশায় একদম মুষড়ে পড়ার থেকে পরে ফিনিক্সের মতো কামব্যাক করাটা মনে হয় অনেক বেটার। এবং টিম ইন্ডিয়া ক্রিকেটাররাও কিন্তু ওটাই মনে করছেন। যেসব ক্রিকেটাররা রয়েছেন ওখানে তারা একটা কথাই বলছেন যে এখান থেকে কামব্যাক করতে হবে, মানে যেভাবেই হোক, বাই হুক অর হুক ভারতীয় দলকে কামব্যাক করতে হবে। এবং টিম ইন্ডিয়া কামব্যাক করার ব্যাপারে যথেষ্ট রকমভাবে আত্মবিশ্বাসী। ট্রেনিং সেশন যেটা হচ্ছে এজবাস্টনে, সেটা দেখে অ্যাটলিস্ট কিন্তু সেটাই মনে হচ্ছে যে ভারতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে বেশ চরমনে এবং টিম কম্বিনেশন কী হবে, প্লেয়িং 11 কী হবে, সেটা নিয়ে ধন্দে রয়েছে প্রত্যেকেই। এবং এটা বোধ হয় গতকাল আমরা দেখি যে রায়ান টেন্ডুলকার তিনি প্রেস কনফারেন্স করেন এবং তার প্রেস কনফারেন্সটা সাম্প্রতিক সময়ের একদম সব থেকে ডিপ্লোম্যাটিক প্রেস কনফারেন্স। কেন বলছি, তিনি এমন একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে তিনি বলছেন সবাই অ্যাভেলেবেল মানে যারা যারা রয়েছেন প্রত্যেকে খেলতে পারেন। তাই এটা কোথাও গিয়ে একটা মাইন্ড গেমও হতে পারে টিম ইন্ডিয়ার। তবে সবাই যখন অ্যাভেলেবেল তখন এটুকু বলতেই হবে যে প্লেয়িং 11টা দেখার অপেক্ষা আমরা আগামীকাল অবশ্যই রয়েছি। কিন্তু এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে ভারতীয় দল কিন্তু চনমনে, পিছনে যেটা হয়ে গেছে, হেডিংলিতে যেটা হয়নি সেটা অবশ্যই এজবাস্টনে হবে। এই মানসিকতায় কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা রয়েছেন এবং আগামীকাল এই মানসিকতা নিয়েই কিন্তু নামবে। এবং সব থেকে বড় কথা হলো জয়, যদি তুমি যেমনটা বলছিলে যে হারের পর জয় পাওয়ার একটা মজাই কিন্তু আলাদা, অর্থাৎ ওই হারকে জিতনে वाले को बाजीगर कहते हैं, এটা কিন্তু আমরা শুনেইছি। এবং জয়, যদি একেবারে এজবাস্টনের হারির খবর কি, তোমার কাছে কি খবর রয়েছে? এজবাস্টনের বেশ কিছু চিত্র ধরা পড়ছে স্বর্ণালী, বেশ কিছু চিত্র যদি তুমি দেখো প্র্যাকটিসে, মানে সাংবাদিকের চোখ দিয়ে যদি দেখো, আমরা যা খবর পাচ্ছি এজবাস্টন থেকে সেটা হচ্ছে যে স্লিপ কর্ডনে বেশ কিছু কিন্তু চেঞ্জেস এসছে। কি স্লিপ কর্ডনে রয়েছেন করুণ নায়ার, KL রাহুল, শুভমান গিল, সাই সুদর্শন, এই কজন রয়েছেন স্লিপ কর্ডনে। এবং গাড়িতে দেখা যাচ্ছে নীতিশ কুমার রেড্ডি। অর্থাৎ এটা স্পষ্ট যে স্লিপ কর্ডনে যখন ইন্টেন্স ফিল্ড প্র্যাকটিস চলছে, ক্যাচিং প্র্যাকটিস চলছে, যেখানে এই ইংল্যান্ডে যেখানে খেলা হচ্ছে, স্লিপ কর্ডনটা কিন্তু অত্যন্ত ভাইটাল। আমরা জানি যে গত টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়াল 4টে ক্যাচ মিস করেছিলেন, রবীন্দ্র জাদেজা গালিতে একটা ক্যাচ মিস করেছিলেন। তাই এই যে অঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো যে ওই ক্যাচগুলো যদি ধরতো, যে টোটাল 7-8টা ক্যাচ মিস হয়েছে, সেই ক্যাচগুলো যদি ইন্ডিয়ান ক্রিকেটাররা ধরতে পারতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তাই এটা অত্যন্ত ভাইটাল এবং যারা যারা খেলবেন তাদেরকে দিয়েই কিন্তু এই স্পেশাল যে অঞ্চলটা সেখানে ফিল্ড প্র্যাকটিস করাবেন দিলীপ। এবং যা খবর তাতে এই 4জন, করুণ নায়ার, KL রাহুল, শুভমান গিল, সাই সুদর্শন, 4জনকে দেখা গিয়েছে গতকাল। এবং একই সঙ্গে গালিতে নীতিশ কুমার রেড্ডিকে দেখা গিয়েছে। এবং খুব ইনোভেটিভ ওয়েতে কিন্তু স্লিপ কর্ডনে ফিল্ডিং প্র্যাকটিস করানো হয়েছে। কালো কাপড় দিয়ে, মানে সারপ্রাইজ বল যে কোনো সময় আসতে পারে এরকম একটা স্পট করে কিন্তু তাদেরকে ফিল্ড প্র্যাকটিস করানো হয়েছে, ক্যাচিং প্র্যাকটিস করানো হয়েছে, যাতে যে ভুলটা হেডিংলিতে হয়েছে সেই ভুলটা যাতে এখানে না হয়। আর আরেকটা
একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে যশস্বী জয়সওয়ালকে কিন্তু স্লিপ কর্ডনে দেখা যায়নি। তার মানে এটা মোটামুটি স্পষ্ট যে যশস্বী জয়সওয়াল যে 4টে ক্যাচ মিস করেছেন, তারপর বোধহয় তাকে আর স্লিপ কর্ডন বা গালি অঞ্চলে দেখা যাবে না। যদি এর আগে দেখি, আমরা অবশ্যই বেশ কিছু ভালো ক্যাচ নিতে দেখেছিলাম যশস্বী জয়সওয়ালকে এই স্লিপ কর্ডনে এবং গালি অঞ্চলে। তবে গত টেস্ট ম্যাচের এইরকম 4টে ক্যাচ মিস করার পর তাকে নিয়ে আসা হয়েছে শর্ট লেগে তিনি প্র্যাকটিস করছেন এবং হয়তো তাকে ওখানেই দেখা যাবে। তাই এটা থেকে কিন্তু আন্দাজ করা যেতে পারছে যে কি হতে চলেছে টিম কম্বিনেশন। এবং এটাই হারির খবর যে এই স্লিপ কর্ডন এবং শর্ট লেগে যশস্বী জয়সওয়াল, অর্থাৎ ওই একটা কথা রয়েছে না যে এজবাস্টন টেস্ট ম্যাচের আগে এটাই বলার লালমোহন গাঙ্গুলির ভাষায় যে হাইলি সাসপিশিয়াস এই প্লেইং 11, যেটা সম্ভাব্য প্লেইং 11 নিয়ে আমরা আলোচনা করছি সোনালী। একেবারেই তাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে টিম কম্বিনেশনের ক্ষেত্রটা কিন্তু যথেষ্টই নজর কাড়ছে এবং সেদিকে আমাদেরও নজর রয়েছে। অবশ্যই আমরা এই আলোচনায় তো থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। জয়জ্যোতি, যে টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করছিলাম, তো তোমার কি মনে হচ্ছে একেবারে এই টিম কম্বিনেশনে কারা কারা মূলত থাকতে পারে, কি মনে করছো তো? দেখো সোনালী, আমরা এই টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটা মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু ইন্ডিয়ান টিম কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করছে। তো যে 4টে নাম উঠে আসছে আমি একটু বলে দেব: আকাশদীপ, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। এই 4জন খেলতে পারেন। এবার সমস্যা হচ্ছে 4জন খেলতে পারেন, খুব ভালো কথা, কিন্তু 4জন খেলবেন কাদের জায়গায় খেলবেন? জসপ্রীত বুমরা কি খেলবেন? গতকাল যে প্রেস কনফারেন্সটা হয়েছে, রায়ান টেন দুশাখাতা বলছেন অবশ্যই তিনি অ্যাভেলেবেল, মানে এটা যে তিনি ইনজুরি ফ্রি। আমরা এজবাস্টনে সকালে ফোন করেছিলাম এবং যা খবর পাচ্ছি, যতই রায়ান টেন দুশাখাতে বলুক যে অ্যাভেলেবেল জসপ্রীত বুমরা, কিন্তু তার যে মানে অ্যাক্টিভিটি প্র্যাকটিস সেশনে, সেটা দেখে কিন্তু মনে হয়নি তিনি খেলবেন। কারণ যেটা হয়েছে গতকাল, যে লাইট ড্রিলিং করে আর কি ক্রিকেটাররা, সেটা করেছেন। প্র্যাকটিসে আধ ঘন্টা পরে এসছেন, একদম লাইট মুডে কিন্তু জসপ্রীত বুমরা রয়েছেন। সেভাবে বোলিংও কিন্তু তিনি করেননি, যেখানে আকাশদীপ অনেকক্ষণ ধরে বোলিং করেছেন। তাই কিছু অনুশীলনে রয়েছেন, অনুশীলনে তিনি প্রেজেন্ট, অবশ্যই অনুশীলনে থাকতে হবে। আজকে অপশনাল প্র্যাকটিস ইন্ডিয়ান টিমের, কিন্তু গতকাল তো একদম ফুল প্র্যাকটিস, যেটাকে বলে ফুল ফ্লেজেড প্র্যাকটিস, তো সেখানে তো তাকে থাকতে হবে। তিনি আধ ঘন্টা পরে এসছেন, একদম লাইট মুডে ছিলেন। হ্যাঁ, অবশ্যই কিছু বল করেছেন অবশ্যই, তবে এমন কিছু ইন্টেন্স প্র্যাকটিস কিন্তু করেনি। প্র্যাকটিসটা যদি আমরা দেখি, মানে এভাবে ভাবি যে ম্যাচের আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসটা যদি আভাস দেয়, তাহলে এই আভাসই দিচ্ছে যে জসপ্রীত বুমরা সম্ভবত খেলছেন না, যদি প্র্যাকটিসটা সত্যি হয়ে থাকে। আর এটা যদি মাইন্ড গেম হয়ে থাকে, ইংল্যান্ডের কাছে যাতে মেসেজ যায় যে বুমরা খেলছে না, তারা যাতে রিল্যাক্স থাকে, এটাও হতে পারে হয়তো শেষ মিনিটে তাকে নিয়ে নেওয়া হলো। বিশেষ চমকও হতে পারে, লাস্ট মিনিট কল হতে পারে যে জসপ্রীত বুমরাকে লাস্ট মিনিটে নিয়ে চমকে দাও। এই যে জসপ্রীত বুমরা 3টে টেস্ট ম্যাচ খেলবে, আমি দুদিন আগে বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে ঘটা করে বলা যে 5টে টেস্ট ম্যাচের মধ্যে 3টি টেস্ট ম্যাচ খেলবে জসপ্রীত বুমরা, বাকিগুলো খেলবে না, এটা বলার তো প্রয়োজন নেই। ইংল্যান্ড থাকুক চাপে যে হ্যাঁ বুমরা খেলবে, ওটা ওইভাবেই ওরা চাপ নিয়ে খেলুক। তাই এটা একদম বোঝাই যাচ্ছে ট্যাকটিক্যাল মুভও হতে পারে। প্র্যাকটিস দেখে বোঝা যাচ্ছে যে তিনি খেলবেন না, কিন্তু লাস্ট মিনিট কল যদি হয় বুমরা খেলবেন, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাই অনেক রকম সম্ভাবনা রয়েছে। ওই জন্যই তো বললাম যে যারা সত্যজিৎ রায়ের ফেলুদা দেখতে পছন্দ করেন বা পড়তে পছন্দ করেন, ওই লালমোহন গাঙ্গুলি ক্যারেক্টারটা মনে করুন হাইলি সাসপিশিয়াস, যত কাণ্ড এজবাস্টনে। এই মুহূর্তে একটু বলে দিই যে আমরা একটা টিম করেছি, গত ম্যাচের টিম 100 মিলে গিয়েছে, এবারের টিম করছে। এবারের টিম না সত্যি, মানে আমি নিজে প্রায় এটা নিয়ে 40 মিনিট ঠিক মানে ওয়ার্কআউট করলাম এই টিম কি হতে পারে, তারপরেও কিন্তু মাথায় ঢুকছে না কার জায়গায় কে ঢুকবে। আমি তাও বলছি প্রথম থেকে, মিলতেও পারে নাও মিলতে পারে। যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন। একটা কথা উঠছিল যে সাই সুদর্শনকে হয়তো ছেটে ফেলা হতে পারে। সাই সুদর্শনের যে দুর্বল পয়েন্ট, লেগ সাইডে তিনি খেলতে পারছেন না, সেটা মার্ক করেছে ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। দুটো ইনিংসই আমরা দেখেছি যে সেভাবে আউট হয়েছেন, তবে সেটা তো দুর্বলতা সব ক্রিকেটারের রয়েছে। সেই দুর্বলতা নিয়েই তো এতদিন সাই সুদর্শন রান করেছেন। তবে অনসাইডে একটা দুর্বলতা রয়েছে, IPL আমরা দেখেছি 5-6 বার কিন্তু তিনি অনসাইডে আউট হয়েছেন, তবে সেটা কাটিয়ে উঠতে হবে। সব ক্রিকেটারের স্বর্ণালী দুর্বলতা থাকে,
সেটাকে ওভারকাম করে ছাপিয়ে যাওয়ার যেসব ক্রিকেটাররা যান তারাই কিন্তু মানে বেশি দিন টিকে থাকেন এবং তারাই সেটাও চ্যালেঞ্জ। এবং সাই সুদর্শনকে মনে হয় চেঞ্জ করবে না, তাই সাই সুদর্শন রয়েছেন, শুভমান গিল তো থাকবেনই, ক্যাপ্টেন ঋষভ পান্ত রয়েছেন, তারপর করুণ নায়ার ডাইসি। করুণ নায়ারের নামটা এই জন্যই লিখলাম, আমি একটু আগে বললাম যে স্লিপ কর্ডনের ফিল্ড, সেখানে করুণ নায়ার ফার্স্ট স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করছেন। যিনি ফার্স্ট স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করছেন তাকে কি সরিয়ে দেবে? স্লিপ কর্ডন কিন্তু বেশি চেঞ্জ করে না, যারা খেলবেন তাদেরকে নিয়েই স্লিপ কর্ডন করা হয়। সেখানে করুণ নায়ার ফার্স্ট স্লিপে রয়েছেন, সেকেন্ড স্লিপে KL রাহুল, শুভমান গিল থার্ড স্লিপে, সাই সুদর্শন ফোর্থ স্লিপে, গাড়িতে নীতিশ কুমার রেড্ডি। তাই সেই জন্য করুণ নায়ারকে রাখতেই হচ্ছে এখানে। এবার পরবর্তী যেটা সেটা হচ্ছে যে নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুরের মধ্যে যে কোনো একজন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি নীতিশ কুমার রেড্ডি এখানে ঢুকছেন। আচ্ছা, ব্যাটিং অলরাউন্ডার। আমরা দেখেছি যে গত টেস্ট ম্যাচে লোয়ার অর্ডার কীভাবে কলাপস করেছে, সেখানে আমরা দেখেছি প্রথম ইনিংসে মানে 41 রানে 7 উইকেট এবং পরের ইনিংসে 31 রানে 6 উইকেট। মানে এটা যাতে না হয়, নীতিশ কুমার রেড্ডি থাকলে কিন্তু সেটা অনেকটা মানে ভরপাই হবে। এবং নীতিশ কুমার রেড্ডি যে ধরনের ব্যাটার আমরা বিজিটিতেও দেখেছি, তিনি কিন্তু একটা হিউজ রোল প্লে করতে পারবেন। এবং একই সঙ্গে এটাও বলার বিষয় যে লোয়ার অর্ডারকে নিয়ে আলাদা করে ব্যাটিং সেশন হয়েছে, ঠিক আছে, তো লোয়ার অর্ডারকেও কন্ট্রিবিউট করতে হবে, এটা অলরেডি কিন্তু মোহাম্মদ সিরাজও বলেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে জাদেজা না ওয়াশিংটন সুন্দর, এটা নিয়ে কিন্তু মানে সাংঘাতিক রকমভাবে জল্পনা চলছে। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দফায় দফায় কথা বলছেন গৌতম গম্ভীর গিয়ে, এবং ওয়াশিংটন সুন্দর বল করছেন দীর্ঘক্ষণ, একই সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করছেন। তাহলে কি ওয়াশিংটন সুন্দর আসছেন, রবীন্দ্র জাদেজা বসছেন? যদি হয় অবাক হবেন না, যদি এটা হয় তাহলে অবাক হবেন না। তাই ওয়াশিংটন সুন্দর এখানে এন্ট্রি নিলেও নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে ধাপটা রয়েছে আমরা আলোচনাটা করছি, মনে হয় একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট বিরতি নিচ্ছি স্বর্ণালী, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম আবারও বিরতির পর। আর যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ একেবারে যে টিম কম্বিনেশন, আমরা কিন্তু অর্ধেক সেই টিম কম্বিনেশন ইতিমধ্যেই শুনে ফেলেছি জয়জ্যোতির কাছ থেকে। জয়জ্যোতি, বাকিগুলো যদি একটু বলো। একদমই, আমি যাদের নাম বললাম আরেকবার বলে দিচ্ছি, রিক্যাপ করিয়ে দিচ্ছি। যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পান্ত, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকেই রাখছি। এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি, ঠিক আছে, যাকে বসিয়ে, কারণ প্র্যাকটিস অন্তত সেটাই বলছে। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত ব্যাটিং করছেন এবং বোলিংও করছেন ভালো, তো ওয়াশিংটন সুন্দরকে রাখাটাই শ্রেয়। তবে জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে বসিয়ে দেওয়াটাও অনেক রিস্কি, দেখা যাক কী করে। তারপরে যারা রয়েছেন এখানে, মোহাম্মদ সিরাজ কনফার্ম তিনি খেলবেন। এবার দুটো নাম নিয়ে কিন্তু জল্পনা চলছে যে তারা কি আদৌ খেলবেন। নামটা হচ্ছে যেটা জসপ্রীত বুমরা, আমি একটু আগে আলোচনা করলাম, বুমরা কি খেলবেন কি খেলবেন না। কালকের প্রেস কনফারেন্সে যেটা হয়েছে সেটা কিন্তু মানে পোশাকি প্রেস কনফারেন্স, ঠিক আছে, মানে পেশেন্ট কেমন আছে, পেশেন্ট ভালো আছে, মানে কতটা ভালো আছে, কতটা ভালো, মানে তিনি কি একদম ফিট, হ্যাঁ সেটা কিন্তু বলেননি রায়ান টেন্ডুলকার সাথে। তিনি অ্যাভেলেবেল মানে হচ্ছে তিনি ইনজুরি ফ্রি, তিনি খেলবেন কিনা এটা কিন্তু কেউ বলছে না। এবং জসপ্রীত বুমরা যদি খেলেন তাহলে এটা ধরে নিতে হবে যে পরবর্তী টেস্ট তিনি খেলবেন না, পরবর্তী টেস্টটা কিন্তু লর্ডসে হবে এবং সেই টেস্টে জসপ্রীত বুমরা খেললে সেটা কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে চাপের হবে, কারণ স্লোপ থাকে ওখানে। জসপ্রীত বুমরা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করতে পারেন, তাই সেটার কথা মাথায় রেখে বুমরাকে, যেটা টিম সূত্রে খবর, বুমরাকে পরবর্তী দুটো টেস্টে খেলানোর চেষ্টা চলছে, তাই এই টেস্টটা হয়তো ড্রপ করলেও করতে পারে। এবার বুমরা না খেললে কে? বুমরা খেললে তো হয়েই গেল, লাস্ট মিনিটে ডিসিশন নেবে বুমরাকে নিয়ে। বুমরা না খেললে আকাশদীপ একদম কনফার্ম, বুমরা যদি না খেলেন আকাশদীপ দলে ঢুকছেন, ঠিক আছে। বুমরা খেললে ইটস ফাইন, যদি না খেলেন আকাশদীপ খেলবেন, নট আর্শদীপ, ঠিক আছে। এইবার হচ্ছে থার্ড, মানে একদম শেষ যে বোলারটা রয়েছে, মানে বোলিং অপশানটা রয়েছে, সেখানে কে ঢুকবে? সেখানে কি প্রসিদ্ধ কৃষ্ণার কথা আমি যদি বলি যে প্রথম টেস্টে প্রথম ইনিংসে 6.40 তার ইকোনমি
দ্বিতীয় ইনিংসেও প্রায় এরকমই 6.30 এরকম কাছাকাছি ইকোনমি। তাই প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে কি আরেকটা চান্স নেবে, নাকি এক্ষেত্রে অর্শদীপ ঢুকবেন? অর্শদীপ কিন্তু নতুন বলে ভালো বোলিং করেন এবং সুইং করাতে পারবেন, সেক্ষেত্রে অর্শদীপকে নিলে একটা ভালো দিক কিন্তু খুলে যাবে। এবার এটা খুব ডাইসি, প্রসিদ্ধ কৃষ্ণা না অর্শদীপ, আমি অবলিক দিয়ে রেখেছি। এবার বিষয় হচ্ছে এখানে একটা চমক রয়েছে। চমকটা হচ্ছে এজবাস্টনে গুঞ্জন যে কুলদীপ খেলবেনই। এবার কুলদীপ খেলবেন, তার প্র্যাকটিস সেশনে যেটা হয়েছে, কুলদীপ নতুন বলে, সেমি নিউ বলে এবং পুরনো বলে, 3টে বলেই তিনি প্র্যাকটিস করেছেন। এবার বিষয় হচ্ছে কুলদীপ খেলবেনটা কার জায়গায়? তাহলে কি কুলদীপ এই থার্ড যে মানে একদম শেষ বোলিং অপশানটায় তিনি ঢুকবেন? তাহলে দাঁড়াচ্ছে দুজন পেসার, মোহাম্মদ সিরাজ, ওদিকে বুমরা, আকাশদীপের মধ্যে একজন, এবং যদি নীতিশ কুমার রেড্ডি কিছুটা অ্যাসিস্ট করেন এক্ষেত্রে, এবং দুটো স্পিনিং অপশন এক্ষেত্রে খুলে যাচ্ছে। সেক্ষেত্রে জাদেজা ওয়াশিংটনের মধ্যে একজন এবং কুলদীপের মধ্যে, কুলদীপ যদি খেলেন তাহলে কুলদীপ আরেকজন হচ্ছে। তাই খুব মানে বলা মুশকিল, খুব কঠিন, মানে এটা মনে হচ্ছে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে জয়জ্যোতি টিম কম্বিনেশনের মাধ্যমেই হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে একটা চক্রব্যূহ রচনা করতে চাইছে। একদম একদম, মানে কি হতে চলেছে বলা খুব মুশকিল। তবে ভেতরের খবর কি, মানে কে কীরকম প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসের কি পূর্বাভাস, মানে প্র্যাকটিস দেখে টিমের কি পূর্বাভাস, সেটা কিন্তু আমরা এলাবোরেটলি বলে দিয়েছি স্টেডিয়াম বুলেটিনে। তাই কি হচ্ছে সেটার জন্য আগামীকাল চোখ রাখতে হবে। তবে ওইটাই বলবো, এজবাস্টনে নামার আগে সব কিছুই হাইলি সাসপিশিয়াস। একদমই, অবশ্যই আমাদের নজর তো থাকবে সেদিকে। তবে এই মুহূর্তে এখন সময় আরও একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। আর ঠিক টিম কম্বিনেশন নিয়ে কিন্তু জয়জ্যোতির সঙ্গে আলোচনা হচ্ছিল। জয়জ্যোতি, এরপর যে বিষয়টার দিকে নজর রাখতে চাইছে সেটা হচ্ছে এজবাস্টনের ট্র্যাক রেকর্ডটা ঠিক কি জানো? এজবাস্টন কিন্তু ভারতের জন্য ভালো কিছু, মানে এর আগে কিছু ভারতের জন্য নজির রাখেনি, এবং যা ট্র্যাক রেকর্ড তাতে 8টি ম্যাচ এখনও পর্যন্ত ভারতীয় দল সেখানে খেলেছে, 7টি ম্যাচে ইংল্যান্ড জিতেছে এবং একটি ড্র হয়েছে। মানে ভারত এখনও পর্যন্ত এজবাস্টনে কিন্তু জিততে পারেনি, এবার জয়ের স্বাক্ষর রাখতে পারেনি। শুভমান গিলের ভারত কিও নতুন কোনো ইতিহাস রচনা করবে এজবাস্টনে, সেটা দেখতে হবে। করতেই পারে, না করার কিচ্ছু নেই। এবং আরও একটা বিষয় বলে রাখি, এটাও ইম্পর্টেন্ট, এখনও পর্যন্ত 56টি ম্যাচ এজবাস্টনে হয়েছে। যারা মানে এর মধ্যে 29 বার যারা ব্যাটিং ফার্স্ট করেছে তারা জিতেছে, 12 বার যারা বোলিং ফার্স্ট করেছে তারা জিতেছে, এবং ড্র হয়েছে 15 বার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ট্র্যাক রেকর্ড। এবং জানিয়ে রাখি 2022-এ 378 রান চেস করেছে ইংল্যান্ড, জিতেছে, এটা কিন্তু এই এজবাস্টন বার্মিংহামেই। তাই ইংল্যান্ডের জন্য অনেক কিছু নিয়ে একদম উপহার নিয়ে অপেক্ষা করছে এজবাস্টন। যদি পরিসংখ্যান দেখি, তবে ক্রিকেট সবসময় বোধহয় পরিসংখ্যানের দিকে যায় না, নতুন ইতিহাসও গড়ে। আমরা গ্যাপ বাই দেখেছিলাম এর আগে, যখন ভারত যেতে ঋষভ পান্তের সেই দুর্দান্ত ইনিংস। এবার গ্যাপবার সেটা এজবাস্টনেও হবে কিনা সেটা তো সময় বলবে। তবে ট্র্যাক রেকর্ড আপাতত ইংল্যান্ডের হয়ে ব্যাট করছে। একেবারে জয়জ্যোতি, আরেকটা যে বিষয় জানতে চাইবো, অবশ্যই আমাদের যারা ভারতীয় ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা কিন্তু ওয়েদার আপডেটটা একটু চাইবেন। এজবাস্টনের আবহাওয়া কি বলছে? এজবাস্টন গতকাল প্রচণ্ড গরম ছিল, মানে একদম স্কর্চিং হিট যেটাকে বলে। এবার আগামীকাল থেকে সেখানকার তাপমাত্রা কিন্তু কমছে। আজকেও আমি যা খবর পেলাম তাতে ক্লাউডি ওয়েদার এবং টেম্পারেচার কিন্তু ডাউনের দিকে। আগামীকাল থেকে টেম্পারেচার, সর্বোচ্চ টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ম্যাচের শেষ দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের থার্ড ডে থেকে আকাশ মেঘলা থাকবে, এবং 4th and 5th ডেতে কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টি হলেও ইংল্যান্ডের ওয়েদার এরকমই যে পাসিং শাওয়ার হয় এবং তারপর আবার রোদ উঠে যায়। এটা ইংল্যান্ডের আবহাওয়াটা ম্যাচ করাও অত্যন্ত টাফ, মানে উপমহাদেশীয় ক্রিকেটারের জন্য। কারণ যখন রোদ উঠে যায় তখন আমরা দেখি বলের ল্যাটারাল মুভমেন্ট হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে ব্যাটারদের, এবং ক্লাউডি কন্ডিশনে আবার ডিফারেন্ট চ্যালেঞ্জে অপেক্ষা করে। তাই এই যে ওয়েদারটা পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, এই ওয়েদার পরিবর্তনের সঙ্গে ব্যাটারদের অ্যাডাপ্টেবিলিটিটাও কিন্তু সাংঘাতিকভাবে দরকার। তাই চ্যালেঞ্জ অপেক্ষা করছে অবশ্যই। তবে
ইংল্যান্ডের সিরিজ জিততে গেলে চ্যালেঞ্জ নিয়েই সেই সিরিজটা জিততে হয়। 1986-এ আমরা দেখেছি কপিলের ভারত কীভাবে জিতেছে, এবং তারপর 2007-এও দেখেছি রাহুল দ্রাবিড়ের ভারত কীভাবে জিতেছে। তাই জিততে গেলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। অবশ্যই যদি আরেকটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে এজবাস্টনের উইকেট ঠিক কেমন হতে চলেছে? উইকেটে ঘাস রয়েছে, মানে প্রায় 10-11 মিনিটের ঘাস। এই ঘাসটা কাটা হচ্ছে, অবশ্যই আজকে কাটা হবে এবং ম্যাচের আগেও কাটা হবে। রোলার চলছে। প্রথম দুদিন মানে স্পোর্টিং ট্র্যাক হবে, তবে ইনিশিয়াল স্টেজে পেসাররা সাহায্য পাবেন অবশ্যই সেই উইকেট থেকে, এবং তারপর থার্ড ডে এবং ফোর্থ ডেতে কিন্তু স্পিনাররা ঝলক দেখাতে পারেন। এবং সেই জন্যই আমি বারবার কুলদীপ যাদবের কথাটা বলছি, যে ওয়াশিংটন সুন্দর মানে হয়তো আমরা রেখে দিচ্ছি তাকে, তিনি ব্যাটিং সাপোর্ট দিতে পারবেন, তবে কুলদীপ যাদব এক্স ফ্যাক্টর, এবং কুলদীপ যাদব মানে ভীষণভাবে চান খেলতে। কুলদীপ যাদবের টেস্ট ফেস করাটাও কিন্তু অত্যন্ত টাফ হবে। তুমি প্রথম টেস্ট যদি দেখো, রবীন্দ্র জাদেজাকে বারবার রিভার্স সুইপ করছিলেন ব্যাটার, এবং এই রিভার্স সুইপ করতে গিয়ে কিন্তু আউট হয়েছেন বেন স্টোকস সেকেন্ড ইনিংসে। তাই এটাই বলা হচ্ছে, কুলদীপ যাদব এখানে যদি তুরুপের তাস হয়ে যান, তাহলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। একেবারে অবশ্যই যদি আমাদের তো এই টেস্ট ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে, এবং আপনারাও কিন্তু নজর রাখুন স্টেডিয়াম বুলেটিন। অবশ্যই আজকের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য জয়জ্যোতি তোমাকে ধন্যবাদ। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাথে।